আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা শুরু করি। 5-এর কতে বলা হয়েছে জেম ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো কতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে সেটা ছক আমরা কেটে রেখেছি। প্রারম্ভিক মানে হচ্ছে 1 তারিখেরগুলো আসবে, অর্থাৎ বছরের শুরু, মাসের শুরু, এগুলো হচ্ছে প্রারম্ভিক। তো প্রারম্ভিকে 1 তারিখে আছে হচ্ছে, দেখি কি বলেছে। জেমস ট্রেডার 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এখান থেকে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। ওকে, আর প্রারম্ভিক মানে হচ্ছে 1 তারিখ। আসলে এখানে তারিখ দিলেও চলবে, না দিলেও সমস্যা নেই কোনো, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা লিখি জানুয়ারির 1 তারিখ। ওকে, জানুয়ারির 1 তারিখে নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছি? নগদ 1,20,000 টাকা, 1,20,000 টাকা, এবং আসবাবপত্র আছে 70,000 টাকা। তো এই দুটা যোগ করে দিলে আমাদের কাজ শেষ। যোগ করলে আমাদের হয় 1,90,000 টাকা। এই ছিল আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের একটি সূত্র রয়েছে। প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আজকে প্রারম্ভিক সম্পদগুলো যোগ করেছি, এতে কাজ শেষ, কারণ আমাদের আজকে অঙ্কের ভিতর প্রারম্ভিক দায় নাই। 1 তারিখে যদি কোনো দায় থাকতো তাহলে সেটা আসতো, যেহেতু নাই তাই আসবে না। তো পরবর্তী পেজে আমি খ দেখাচ্ছি। তো স্টুডেন্ট, এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খতে বলা হয়েছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ বি বর্ণিত ছক আমাদের করতে হবে। তো আমরা এখানে ছকটা কেটে রেখেছি, কীভাবে কাটতে হবে আমরা আগের ভিডিওতে বলেছি। যদি তোমরা না শুনে থাকো আগের ভিডিওগুলো, তাহলে আগের ভিডিওতে দেখে আসবে কীভাবে কাটতে হয়। আমরা জানি আমাদের হিসাব সমীকরণে ছক কাটতে হলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই অঙ্কে কয়টা সম্পদ আছে আর কয়টা দায় আছে সেটা খুঁজে বের করা। তো আমরা বের করেছি সম্পদ আছে 4টি, দায় আছে 1টি। তো আমরা ছক কেটে ফেলেছি, এখন আমরা পোস্টিং দিব। প্রথম থেকে পড়বো আমরা। জানুয়ারি 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তো আমরা 1 তারিখ লিখব। তো নগদে বাড়বে হচ্ছে, যেহেতু 1,20,000 টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করেছে, আমাদের কারবার টাকা আসছে, নগদে বাড়াবো, এবং 70,000 টাকা আসবাবপত্র বাড়বে, কারণ আমাদের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, আসবাবপত্র ব্যবসায় আসছে। এবং আমরা জানি 1 তারিখে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করে আমাদের মূলধন বৃদ্ধি পায়। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়বে কত? 1,90,000 টাকা। লিখব, মন্তব্যে লিখব মূলধন আনায়ন, মূলধন আনায়ন। ওকে। আর হ্যাঁ, আমি উদ্ধৃত ছাড়া অঙ্ক করছি, উদ্ধৃত ছাড়া অঙ্ক করলেও হবে, কোনো প্রবলেম হবে না এতে। তো আবার জানুয়ারি 1 তারিখে আবার 1 তারিখ আছে। এই 1 তারিখে বলা হয়েছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠান নামে একটি হিসাব খোলা হলো। তো ব্যাংকে হিসাব খোলা হয়েছে, এ থেকে কী হয়েছে, আমাদের কারবার থেকে টাকা চলে গেছে। কত টাকা চলে গেছে? 50,000 টাকা। আমরা নগদ থেকে কমাবো 50,000 টাকা। এবং প্রাইম ব্যাংকে যেহেতু হিসাব খুলেছি, ব্যাংকের টাকা বেড়েছে, যেহেতু ব্যাংকে টাকা জমা রেখেছি, তাহলে ব্যাংকে বাড়াবো 50,000 টাকা। আর হ্যাঁ, আমরা ইকুয়াল দেবো, প্রত্যেক লাইনে ইকুয়াল দেবো। আজকে আমরা মন্তব্যে লিখবো না। কেন লিখবো না? আমরা আগের ভিডিওতে বলেছি, এখনও বলে দিচ্ছি যে আমাদের মন্তব্য তখনই লিখি যখন আমরা মালিকানা সত্যের সাথে কাজ করি। আজকে মালিকানা সত্যের সাথে কাজ করিনি, তাই মন্তব্যে কিচ্ছু লিখব না। তারপর 4 তারিখে বলা হয়েছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে ক্রয়। এই জিনিসটা আমরা মন দিয়ে বুঝবো। এই এন্ট্রিটা, বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকা পণ্য ক্রয় করলে আমাদের ব্যয় হয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে হচ্ছে 45,000 টাকা। আমরা মালিকানা সত্ত্ব থেকে কমাবো এবং লিখবো ব্যয়। ওকে, তারপর আরেকটু পড়ি। নগদ প্রদান করা হয়েছে 20,000 টাকা। নগদ চলে গেছে আমাদের 20,000 টাকা, নগদ থেকে কমাবো। ওকে, চেক প্রদান করা হয়েছে 15,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে কমেছে 15,000 টাকা। আমরা 15,000 টাকা ব্যাংক থেকে কমাবো। এবার একটা জিনিস চিন্তা করি, আমাদের একটা পণ্য ক্রয় করেছি 45,000 টাকা এবং নগদ চলে গেছে 20,000 টাকা, ব্যাংক থেকে 15,000 টাকা পরিশোধ করেছি, কিন্তু আমি পণ্য ক্রয় করেছি 45,000 টাকা আর দিয়েছি আমি 35,000 টাকা। তাহলে কত টাকা দিইনি? 10,000 টাকা। এই 10,000 টাকা আমি ধারে ক্রয় করেছি। ধারে ক্রয় করলে আর সৃষ্টি হয়, পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদার বেড়েছে, পাওনাদার বাড়লে 10,000 টাকা এখানে বাড়াবো। এই ছিল এন্ট্রিটা। পরবর্তীতে 6 তারিখে বলা হয়েছে 80,000 টাকা ক্রয় করা বিক্রি 80,000 টাকা পণ্য বিক্রি, যার নগদে 30,000 টাকা। আচ্ছা, আগে যেহেতু বিক্রি করা হয়েছে আমরা পোস্টিং দিয়ে ফেলি। বিক্রি করা হয়েছে 80,000 টাকা। আর বিক্রি করলে আয় হয় না ব্যয় হয়? বিক্রি করলে
আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে ৮০,০০০ টাকা, লিখবো আয়, মালিকানা সত্ত্ব বেড়েছে ৮০,০০০ টাকা। তারপর আই টু পড়বো নগদে ৩০,০০০ টাকা, নগদে কত, নগদে ৩০,০০০ টাকা, তো ৩০,০০০ টাকা যেহেতু নগদে বেড়েছে আমরা নগদ ৩০,০০০ টাকা নগদের ঘরে বাড়াবো। ওকে, চেকে বেড়েছে, আচ্ছা চেক পেয়েছি ২৫,০০০ টাকা, ব্যাংক বেড়েছে তো ব্যাংকে বাড়াবো ২৫,০০০ টাকা। তো স্টুডেন্ট একটা জিনিস খেয়াল করেন, আমরা ৮০,০০০ টাকার পণ্য বিক্রি করেছি কিন্তু পেয়েছি হচ্ছে ৫৫,০০০ টাকা, আর কত টাকা পাইনি, আর ৩০,০০০ টাকা পাইনি। এই ৩০,০০০ টাকা আমি ধারে বিক্রি করেছি, আর আমরা জানি ধারে বিক্রি করলে কাজ সৃষ্টি হয়, ধারে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, এখানে দেনাদার বেড়েছে হচ্ছে ৩০,০০০ টাকা। ২৫,০০০ টাকা হবে, এখানে ২৫,০০০ টাকা হবে, ২৫,০০০ টাকা হবে, কারণ কারণ হচ্ছে ৮০,০০০ টাকা বিক্রি করেছি, আমরা পেয়েছি ৫৫,০০০ টাকা, আর ২৫,০০০ টাকা বাকি ছিল। পরবর্তীতে বলা হয়েছে ৯ তারিখ, ৯ তারিখে বলা হয়েছে বেলাল এন্টারপ্রাইজে অবশিষ্ট পাওনা ১০,০০০ টাকা পরিশোধ করা হলো। আচ্ছা, পরিশোধ করা হয়েছে ১০,০০০ টাকা, আমাদের কারবার থেকে ১০,০০০ টাকা চলে গেছে, মাইনাস করব। আর বেলাল এন্টারপ্রাইজ আমাদের কী ছিল একটা, তো বেলাল এন্টারপ্রাইজ আমাদের ছিল হচ্ছে পাওনাদার, তো পাওনাদারকে পরিশোধ করেছি ১০,০০০ টাকা, তো ১০,০০০ টাকা পাওনাদার থেকে কমাবো, কমিয়েছি এবং ইকুয়াল দিব। পরবর্তীতে ১৮ তারিখে বলা হয়েছে যে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, মালিক ব্যাংক থেকে উত্তোলন করেছে, তার মানে কি ব্যাংক থেকে টাকা চলে গেছে, তো ব্যাংক থেকে টাকা কমাবো হচ্ছে ৮,০০০ টাকা। এবং উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, ৮,০০০ টাকা কমাবো এবং লিখবো উত্তোলন। পরবর্তীতে ২৮ তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে ৮,০০০ টাকা। আচ্ছা, খরচ প্রদান করেছে, কারবার থেকে টাকা চলে গেলে নগদ থেকে কমাবো ৮,০০০ টাকা, এবং যেহেতু বিজ্ঞাপন একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, এখান থেকে কমাবো ৮,০০০ টাকা, আমরা ইকুয়াল দিব এবং লিখব ব্যয়। তো এবার কি ছিল, এবার আমরা উদ্ধৃত নামাবো, অর্থাৎ নগদ যোগ করবো, আসবাবপত্র যোগ করবো, ব্যাংক যোগ, অর্থাৎ প্রত্যেকটা যোগ করে নিচে নামাবো। তো নগদ যোগ করলে হয় হচ্ছে ৬২,০০০ টাকা, আসবাবপত্র ৭০,০০০ টাকা, ব্যাংক হয় ৫২,০০০ টাকা, দেনাদার ২৫,০০০ টাকা, ইকুয়াল দিব। পাওনাদার কোনো কিছু থাকে না, আর মালিকানা সত্ত্ব হয় হচ্ছে ২,০৯,০০০ টাকা। এবার আমরা ২ পাঁচ যোগ করব, অর্থাৎ সম্পদ পাশগুলো যোগ করব, আর হচ্ছে দায় আর মালিকানা সত্ত্ব পাশটা যোগ করব। দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে হয় হচ্ছে ২,০৯,০০০ টাকা, ডাবল দাগ দিয়ে দিব, এবং আমাদের সম্পদ পাশ যোগ করলেও হয় ২,০৯,০০০ টাকা। দুই পাশ মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। তো এই ছিল তোমাদের খ নাম্বার। পরবর্তী পেজে আমি ঘ নাম্বারটা দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো স্টুডেন্ট, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। ৫-এর গতে বলা হয়েছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার যে সূত্রটা ছিল সেটা আমরা ৩ নম্বর অঙ্কে শিখেছি। তাও সূত্রটা বলে দিচ্ছি। মালিকানা সত্ত্বের সূত্রটা হচ্ছে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো আমরা এন্ট্রি প্রথম থেকে পড়ব এবং পোস্টিং দিব। তো এখানে ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তো জানুয়ারি ১ তারিখে একে বলা হয়েছে নগদ ১,২০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা আসবে। আমরা লিখব মূলধন হিসেবে আনায়ন, মূলধন হিসেবে আনায়ন, কত টাকা আনায়ন করা হয়েছে? প্রথম হচ্ছে ১,২০,০০০ টাকা প্লাস ৭০,০০০ টাকা, এ হচ্ছে ৯০,০০০ টাকা। এখানে লিখে ফেলবো ১,৯০,০০০ টাকা। ওকে, তারপর এন্ট্রিটা বলা হচ্ছে জানুয়ারি ১ তারিখে বলা হয়েছে, আবার নিচের ১ তারিখে বলা হয়েছে প্রাইম ব্যাংকে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায়ী ব্যাংকে হিসাব খোলা হলো। এটা মালিকানার সাথে কিছু হয় না, কারণ হচ্ছে প্রাইম ব্যাংকে হিসাব খোলা হলো, আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, নগদ কমবে আর ব্যাংকে টাকা বাড়বে, মালিকানার সাথে কিছু হয়নি, তাই এখানে আসবে না। পরবর্তীতে ৪ তারিখে, ৪ তারিখটা আসবে। ৪ তারিখে বলা হয়েছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে ৪৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আমাদের এতটুকু লাগবে, আর বাকিটুকু লাগবে না। ৪৫,০০০ টাকা পণ্য ক্রয় করা হয়েছে। ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? নিশ্চয়ই ব্যয় হয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পায়। লিখব পণ্য ক্রয়। কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে? ৪৫,০০০ টাকা।
বাদ দিব। পরবর্তীতে বলা হয়েছে 6 তারিখ। 6 তারিখে বলা হয়েছে 80,000 টাকা পণ্য ক্রয় করা হলো, বিক্রি করা হলো। 80,000 টাকার পণ্য বিক্রি করা হলো। বিক্রি করলে কী হয়? আয় হয় না ব্যয় হয়? নিশ্চয়ই আয় হয়। আয় হলে মালিকানার সাথে সাথে যোগ হয়, লিখব পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত টাকা বিক্রি করা হয়েছে? 80,000 টাকা। তারপর বলা হয়েছে 9 তারিখ। 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা, এটা এখানে আসবে না। পাওনা পরিশোধ করা হয়েছে, এখানে কারবার থেকে টাকা চলে গেছে, দায় কমে গেছে, মালিকানার সাথে সাথে কিছু হয়নি, তাই এটা এখানে আসবে না। 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। আচ্ছা, মালিক তার নিজের প্রয়োজন ব্যাংক থেকে উত্তোলন করেছে, এটা উত্তোলন। আর উত্তোলন হলে মালিকানার সাথে কমে যায়, এটা যাবে। 18 তারিখ বাদ উত্তোলন। পুরো কথাটা আমরা লিখব, আমি শর্টকাটে লিখছি। ও পুরো কথাটা মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলনের কথাটা লিখতে হবে, কিন্তু আমি শুধু উত্তোলন লিখলাম। তোমরা পুরো কথাটাই লিখে নেবে। উত্তোলন কত টাকা উত্তোলন করেছে মালিক? 8,000 টাকা। 8,000 টাকা বাদ দিব। তারপর 28 তারিখ বলা হয়েছে বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা, এটা বাদ যাবে, কারণ হচ্ছে বিজ্ঞাপন একটা ব্যয়। বিজ্ঞাপন একটা কি? ব্যয়। ব্যয় হলে মালিকানার সাথে কমে যায়, তারপর মাইনাস বিজ্ঞাপন প্রদান। বিজ্ঞাপন প্রদান কত টাকা প্রদান করা হয়েছে? 8,000 টাকা। এই 8,000 টাকা মাইনাস করব। তো আমাদের যোগ বিয়োগ করলে আমাদের হয় 2,09,000 টাকা। 2,09,000 টাকা। এই ছিল আমাদের গ নাম্বারটা সলিউশন। তো তোমরা যদি অঙ্ক না বুঝো তাহলে ভিডিওগুলো আবার দেখবে, আর তোমাদের কোন কোন অধ্যায়ে ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।